নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেল রিভেঞ্চার উইথ এস&ডিতে। আজ আমরা এসেছি এমন এক মহাতীর্থে যার কথা শাস্ত্রেও কিন্তু বলা হয়েছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগর সেই পবিত্র স্থান যেখানে মা গঙ্গা এসে সমুদ্রের সঙ্গে মিলিত হয়, আর যেখানে মহর্ষি কপিল মুনি তপস্যা করেছিলেন। এই মিলনস্থল ঘিরেই রয়েছে রাজা সাগর, ভাগীরথ ও গঙ্গা অবতরণের প্রাচীন ইতিহাস। এই ভিডিওতে আমরা দেখব কলকাতা থেকে গঙ্গাসাগর আসার সম্পূর্ণ পথ, ঘাট থেকে মন্দির পর্যন্ত যাত্রা, গঙ্গাসাগরের ইতিহাস, কপিল মুনির মন্দিরের দর্শন আর গঙ্গাসাগরের অসীম সমুদ্রের অনুভূতি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, কারণ এখানে শুধু ভ্রমণ নয়, আছে ইতিহাস, বিশ্বাস, ভক্তি আর বাস্তব অভিজ্ঞতা। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গঙ্গাসাগর তীর্থযাত্রা। অনেকেই প্রশ্ন করেন কলকাতা থেকে গঙ্গাসাগর কিভাবে আসা যায়। আপনারা যদি বাসে করে আসেন তাহলে কলকাতার ধর্মতলা, বাবুঘাট, এসপ্ল্যানেড থেকে সরাসরি বাস পাওয়া যায়। ওখান থেকে হারোর পয়েন্ট অথবা নামখানা লট 8 পর্যন্ত আসতে হবে। সেখান থেকে ফেরি বা বার্জে করে নদী পার হয়ে বাস বা ম্যাজিক ধরে গঙ্গাসাগর পৌঁছাতে হয়। এছাড়া আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে কলকাতা থেকে লোকাল ট্রেনে শিয়ালদা থেকে নামখানা স্টেশন, নামখানা থেকে অটো বা টোটো বা বাসে করে লট 8, তারপর ফেরি পার হয়ে গঙ্গাসাগর। আর আপনি যদি প্রাইভেট বা বাইকে করে আসেন সেক্ষেত্রে কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে নামখানা লট 8, এখানে গাড়ি বা বাইক বার্জে তুলে নদী পার করা যায়। এরপর আবার গাড়িতে করেই গঙ্গাসাগর। মকর সংক্রান্তির সময় সরকারি বিশেষ ব্যবস্থা, গঙ্গাসাগর মেলার সময় সরকারের পক্ষ থেকে বিশেষ বাস, ট্রেন ও ফেরি সার্ভিস চালু করা হয়, যাতে পুণ্যার্থীদের যাতায়াতের কোনো অসুবিধা না হয়। সব মিলিয়ে বললে বাস, ট্রেন, প্রাইভেট কিংবা বাইক যে কোনোভাবেই কলকাতা থেকে গঙ্গাসাগর আসা সম্ভব। চলুন বন্ধুরা, আপনারা কোন পথে আসবেন সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। গঙ্গাসাগর যেতে হলে মূলত 3টে বা 4টে ঘাট আছে, যেমন চামাগুড়ু, বেনুবন, কচুবেড়িয়া। আমরা পার হয়েছিলাম কচুবেড়িয়া ঘাট থেকে। আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, তাই বার্জে পার হতে আমাদের খরচ হয়েছিল 50 টাকা, কিন্তু ফেরার সময় ভেসেল দিয়ে আসায় খরচ পড়েছিল 90 টাকা। এর মধ্যে দুজনের ভাড়া ছিল 9 টাকা করে 18 টাকা, আর বাইকের জন্য আলাদা কিন্তু 72 টাকা। আপনি পাশে যে ভেসেলের ঘাটগুলো দেখছেন সেখান থেকেই কিন্তু ভেসেলগুলো চলাচল করে। ঘাট থেকে বেরোলেই ডান দিকেই বাস স্ট্যান্ড রয়েছে, সেখানে বাস, ট্যাক্সি, প্রাইভেট কার, প্রতি গাড়ি সবই কিন্তু ওকে। ভাড়া সম্পর্কে যদি বলা যায় তাহলে বাস ভাড়া 40 টাকা জনপ্রতি, ম্যাজিক ভাড়া 50 টাকা, আর রিজার্ভ যদি করেন গাড়ি, ম্যাজিক গাড়ি আর কি, তাহলে 750 গঙ্গাসাগর থেকে 50 টাকা, রিজার্ভ করলে জানা 700, আনা 700। ভাড়া নিচ্ছ কত? 40 টাকা মাথা পিছু, তাই তো? ডাইরেক্ট গেলে 50, ডাইরেক্ট গেলে 50 টাকা, নন স্টপ। এইসব যানবাহন ব্যবহার করেই পুণ্যার্থীরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করেন। তবে এই যে ভাড়াগুলো, গঙ্গাসাগর বেলার সময় এই ভাড়াগুলো কিন্তু একটু কমে যায়। এখান থেকে গঙ্গাসাগর পৌঁছাতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে। বাস স্ট্যান্ড এলাকায় প্রচুর খাবার দোকান এবং শৌচালয়ও কিন্তু রয়েছে। এবার আমরা এগিয়ে যাই গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের দিকে। পথে যেতে যেতে আপনারা খেয়াল করবেন দুপাশে সুন্দর গ্রাম বাংলার দৃশ্য দেখা যাচ্ছে, সবুজ মাঠ, ছোট ছোট নদী, খাল আর স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন। এই রাস্তার আস্তে আস্তে প্রচুর অস্থায়ী দোকান চোখে পড়বে, যেখানে চা, বিস্কুট, ডাব, শীতের সময় গরম খাবারও পাওয়া যায়। মেলা বা গঙ্গাসাগর উপলক্ষে এই সময় রাস্তাঘাটে পুলিশ ও ভলেন্টিয়ারদের উপস্থিতি থাকে, তাই নিরাপত্তা ব্যবস্থাও ভালো। যারা প্রথমবার আসছেন তাদের জন্য টিপস হলো জল সঙ্গে রাখবেন, হালকা খাবার সঙ্গে নেবেন, আর ভিড়ের মধ্যে ব্যাগ, ফোন কিন্তু একটু সাবধানেই রাখবেন। পথে যেতে যেতে মাঝে মাঝে ট্রাফিক স্লো হতে পারে, কারণ অনেক পুণ্যার্থী একসঙ্গে চলাচল করেন। তবে চিন্তার কিছু কারণ নেই, ধীরে ধীরে সবাই পৌঁছে যাবে। আর একটু এগোলে গঙ্গাসাগরের মূল এলাকা শুরু হবে। এখান থেকে ভিড়, দোকান আর ধর্মীয় আবহাওয়া পুরোপুরি অনুভব করতে পারবেন কিন্তু আপনারা। এখন আমরা উপস্থিত হয়েছি কপিলমুনি মন্দিরের একদম কাছেই। আপনারা সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মেন গেট। এখানেই রয়েছে এই এলাকার বাস স্ট্যান্ড। কচুবেড়িয়া, বেনুবন বা চামাগুড়ু থেকে যেসব গাড়িগুলো আসে সমস্ত গাড়িগুলো কিন্তু এখানে এসেই দাঁড়ায়। এই জায়গা থেকেই গাড়িতে আর যাওয়া যায় না, এখান থেকে হেঁটে কপিলমুনির মন্দিরের দিকেই যেতে হবে। পথটা খুব বেশি লম্বা নয়, কিন্তু ভিড় থাকতে পারে, তাই ধীরে ধীরে লাইন ধরে এগোতে হয় আর কি। এই মেন গেটের ডান দিকের দিকে তাকালেই দেখতে পাবেন একটা সবুজ রঙের বোর্ড আছে। এই বোর্ডটার ওপরেই দেওয়া আছে রোড ডিরেকশন, কোন দিক দিয়ে গেলে কপিলমুনির মন্দির পাবেন, কোন পথে স্নানঘাট পাবেন, আর কোথায় গেলে মেলা এলাকা, সব কিন্তু স্পষ্টভাবে লেখা আছে।
যারা প্রথমবার গঙ্গাসাগর আসছেন তাদের জন্য এই বোটটা খুবই কিন্তু কাজে লাগবে। একটা একটু ভালো করে যদি দেখে নেওয়া যায় তাহলে ভুল পথে যাওয়ার আর ভয় থাকে না। চলুন বন্ধুরা, এই একই পথ নির্দেশ মেনেই আমরাও এগিয়ে চলি। আমরা এখন এগিয়ে চলেছি কপিলমুনি মন্দিরের পথ ধরে। পাশে যে ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত এখানে আগত পুণ্যার্থীদের জন্যই বানানো হয়েছে, যাতে তাদের থাকার কোনো অসুবিধা না হয়। মেলা এলাকায় ঢুকলেই দেখতে পাবেন অসংখ্য দোকান, কিন্তু দোকান ইতিমধ্যেই খোলা হয়েছে, আবার কিছু দোকান এখনো কাজ চলছে। যাত্রীদের থাকার জন্য সরকারি উদ্যোগে চই, কাঠ, বাঁশ আর প্লাস্টিক দিয়ে অস্থায়ী ঘর তৈরি করা হয়েছে। নিচে ইটও কিন্তু বসানো হয়েছে, যাতে কাদা বা জলের কারণে কষ্ট না হয়। এছাড়াও পুণ্যার্থীদের সুবিধার জন্য বাথরুম, শৌচাগার এবং পানীয় জলের সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এই সব ব্যবস্থার মাধ্যমে মাননীয় প্রশাসন ও সরকার পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে যাতে দূর দূরান্ত থেকে আসা লক্ষ পুণ্যার্থী কোনো রকম অসুবিধা না হয়। এই যে দেখুন বন্ধুরা, বিশাল সমুদ্র, যার ওপর চোখ রাখলেই আর কিছুই দেখা যায় না। চারিদিকে একদম শূন্য, শুধু অসীম জলরাশি আর প্রকৃতির নীরবতা। এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যিই মনে হচ্ছে আমরা যেন প্রকৃতির সামনে খুবই ছোট্ট। গঙ্গাসাগরের এই সমুদ্র শান্ত, গভীর আর অপার। কিছুক্ষণ থেমে এই দৃশ্যটা উপভোগ না করলে চলেই না। আপনারা দেখতেই পাচ্ছেন যাত্রীদের নিরাপত্তার জন্য এখানে বিভিন্ন ধাপে ধাপে কাঠ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। এর পরের ধাপে জাল দিয়েও কিন্তু ঘেরা হয়েছে, যাতে কেউ অসাবধানতাবশত সামনে এগিয়ে না যেতে পারে। এছাড়াও স্পিড বোটে করে নিরাপত্তারক্ষীরা সর্বক্ষণ টহল দিচ্ছে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। নিরাপত্তা ব্যবস্থার দিকে তাকালেই বোঝা যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে যথেষ্ট সচেতন ও সতর্ক। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সুরক্ষার জন্য এই ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়। সমুদ্রের দিক থেকে তাকালে কপিলমুনির মন্দির ঠিক এইভাবে দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, মন্দিরের সামনের অংশটা একদম এই রকম। মন্দিরের গেটের ঠিক ডান দিকেই কাঠ দিয়ে তৈরি একটা মঞ্চ বানানো হয়েছে। এই মঞ্চ থেকেই প্রতিদিন সন্ধ্যা আরতি কিন্তু অনুষ্ঠিত হবে। এই আরতির দৃশ্যটা অনেকটা ঠিক আমরা দেখি যেমন বাবুঘাট বা বেনারসের গঙ্গা আরতি দেখতে পাই না, সেই রকমই একই পবিত্র আর আবেগময় পরিবেশ এখন কিন্তু দেখতে পাওয়া যাবে। সমুদ্রের সামনে দাঁড়িয়ে এই আরতি দেখা সত্যি এক অন্যান্য অভিজ্ঞতা হবে তখন। চলুন বন্ধুরা, আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই এবং এই পবিত্র মুহূর্তটা উপভোগ করি। মন্দিরে ঢোকার সময় আপনারা দেখতে পাবেন এরকম 3টি বড় বড় প্রাসাদ রয়েছে। এখানে পূজার ডালা নিতে পারবেন। পূজার জন্য যা যা দরকার, ফুল, ধূপ, প্রদীপ, নারকেল, মিষ্টি সব কিছুই এখানে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখা আছে। ছোট থেকে বড় বিভিন্ন সাইজের ডালা পাওয়া যায়, যাতে ভক্তরা নিজেদের সুবিধা অনুযায়ী নিতে পারেন। সব কিছু এত সুন্দর করে সাজানো যে পুজোর প্রস্তুতিটাও আলাদা আনন্দের অনুভূতি দেয়। এই ডালা মার্কেটের ঠিক সামনেই রয়েছে একটা বিশাল শিব মন্দির। তার ঠিক বাম দিকের দেওয়ালে কিছু গল্প ও বর্ণনা আঁকা আছে। এই ছবিগুলোর মধ্যেই লুকিয়ে আছে কপিলমুনির আশ্রম এবং এই গঙ্গাসাগরের প্রাচীন ইতিহাস। চলুন বন্ধুরা, এবার আমরা থেমে কপিলমুনির আশ্রমের ইতিহাসটা জেনে নিই এবং তার সাথে এই গঙ্গাসাগরেরও। দেওয়ালে যে লেখা আর ছবিগুলো আঁকা আছে সেগুলো পড়ে আর দেখে আমরা যতটা বুঝতে পেরেছি সেটাই সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বর্ণনাগুলোর মধ্যে দিয়েই কপিলমুনির আশ্রম এবং গঙ্গাসাগরের ইতিহাস চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। পুরাণ অনুযায়ী মহর্ষি কপিলমুনি ছিলেন ভগবান বিষ্ণুর অবতার এবং তিনি তপস্যায় মগ্ন থাকতেন এই গঙ্গাসাগর এলাকাতেই। রাজা সাগরের 60,000 পুত্র একসময় অশ্বমেধ যজ্ঞের ঘোড়া খুঁজতে এসে ভুলবশত কপিলমুনির তপস্যা ভঙ্গ করে ফেলেন। এতে ক্রুদ্ধ হয়ে কপিলমুনি অভিশাপে তারা ভস্মীভূত হয়ে যায়। পরবর্তীতে রাজা সাগরের বংশধর ভগীরথ কঠোর তপস্যা করে মা গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে আসেন, যাতে গঙ্গার জলে সাগর পুত্রদের মুক্তি হয়। গঙ্গা এখানে এসে সমুদ্রের সঙ্গে মিলিত হয়, সেই কারণেই এই স্থানটির নাম হয় গঙ্গাসাগর। বিশ্বাস করা হয় মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে স্নান করে এবং কপিলমুনির মন্দিরে পুজো দিলে 1000 অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। এই কারণেই হয়তো যুগ যুগ ধরে লক্ষ লক্ষ পুণ্যার্থী দূর দূরান্ত থেকে গঙ্গাসাগরে এসে স্নান ও কপিলমুনির মন্দিরের দর্শন করে আসেন। কপিলমুনির মন্দিরের সামনেই আপনারা অজস্র পুণ্যার্থীর লাইন ওকে দেখতে পাচ্ছেন এবং সবার মধ্যেই ভক্তি স্পষ্ট। মন্দিরের দর্শনের জন্য
সবাই দাঁড়িয়ে আছেন। মন্দির সকাল 11:30টায় খোলে বন্ধুরা। তারপর ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। মন্দিরের সামনেই একটা ছোট্ট স্নান করা রয়েছে। এখানেই ভক্তরা তাদের মনের কামনা পূরণের জন্য চূর্ণি, ধূপ আর মোমবাতি দিয়ে থাকেন। ছোট্ট এই স্থানটিতে প্রতিটি পদক্ষেপে ভক্তদের বিশ্বাস এবং পুণ্যের অনুভূতি স্পষ্ট। মোমবাতি জ্বালানো, ধূপ দেয়া সবই যেন মনকে শান্তি ও ভক্তিতে ভরিয়ে দেয়। মন্দিরের ভেতরে দেখুন অজস্র পুণ্যার্থী লাইন দিয়ে কপিলমুনির দর্শন করছেন। মন্দিরের মাঝখানে দাঁড়ালে স্পষ্টভাবে বোঝা যায় ডান দিকে সাগর রাজা আর বাঁ দিকে মা গঙ্গা রয়েছেন। আমরা দুপুর 12টার দিকে এখানে পৌঁছেছিলাম, তাই ঠিক এই দৃশ্যটা আমরা দেখতে পেয়েছিলাম। মন্দিরের ভেতরে ভক্তের আরাধনা, শোভা আর পবিত্রতা চোখে পড়ে এবং প্রতিটি পদক্ষেপে মনে হয় আমরা সত্যি একটি পবিত্র স্থানে পৌঁছেছি। মন্দিরের ঠিক বাঁদিকে তাকালে দেখতে পাবেন নাগা সাধুদের আখড়া। এখানে অনেক পুণ্যার্থী এসে নাগা সাধুদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করছেন। মন্দিরের সামনেই রয়েছে প্রসাদের দোকান। এখানে নকুলদানা, গুজিয়া, খই, মুরগি, সন্দেশ নানা ধরনের প্রসাদ বিক্রি হচ্ছে। আর মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে পবিত্র কপিলমুনির সরোবর। এই সরোবরের মাঝখানেই রয়েছে মা গঙ্গার মূর্তি। পুরো সরোবরটির চারিদিক থেকেই পাথর দিয়ে সুন্দরভাবে কিন্তু বাঁধানো রয়েছে দেখুন, যার ফলে জায়গাটা খুব পরিষ্কার ও পবিত্র মনে হচ্ছে। গঙ্গা স্নানে যাওয়ার পথে এবং স্নানঘাটের দিকে যেতে যেতে দুপাশে দেখতে পাবেন বিভিন্ন ধরনের দোকান, পুজো সামগ্রী থেকে শুরু করে খাবার, জলের বোতল সবই কিন্তু পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের এই গঙ্গাসাগর ও কপিলমুনির মন্দিরের যাত্রা এখানেই শেষ করলাম। সমুদ্রের অসীমতা, গঙ্গার পবিত্র স্পর্শ আর কপিলমুনির আশীর্বাদ সব মিলিয়ে এই জায়গাটা শুধু ভ্রমণ নয়, এটা একটা গভীর অনুভূতি। এই যাত্রায় আমরা দেখলাম ইতিহাস, ভক্তি আর লক্ষ লক্ষ পুণ্যার্থীর অটুট বিশ্বাস। আশা করি ভিডিওটা আপনাদের মন ছুঁতে পেরেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এই রকম বাস্তব ভ্রমণ অভিজ্ঞতার সঙ্গে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট শেয়ার করি। আমাদের এই ভিডিও শ্যুট হওয়ার পরে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর অর্থাৎ কচুবেড়িয়া পর্যন্ত ক্রুজ সার্ভিস চালু হয়েছে। এই ক্রুজের সময়সূচি, ভাড়া আর বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব। অনেকেই আছেন যারা গঙ্গাসাগরের কাছে বাট কচুবেড়িয়া পর্যন্ত ক্রুজে যেতে চান, তাদের জন্য এই ভিডিওটি। ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে জানুয়ারি মাসের 9 তারিখ থেকে এই পরিষেবা শুরু করছে ডায়মন্ড হারবার পুরসভা ও ওয়েজ ইন্ডিয়া। গঙ্গাসাগর মেলাকে আরও আকর্ষণীয় করতে প্রতি বছরই আলাদা আলাদা করে উদ্যোগ নেয় রাজ্য সরকার। এই বছরও এই উদ্যোগ নিয়েছে। ডায়মন্ড হারবার থেকেই শুরু হচ্ছে এই পরিষেবা। গঙ্গাসাগর মেলা যেতে হলে সড়ক পথে যেখানে সময় লাগে 3 ঘন্টার ওপরে, সেখানে প্রায় অর্ধেক সময়ে জলপথে পুণ্যার্থীদের পৌঁছে দিচ্ছে। সাথে উপরি পাওনা অবশ্যই জলপথে ভ্রমণের আলাদা অভিজ্ঞতা। ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর ও গঙ্গাসাগর থেকে ডায়মন্ড হারবার 9/1/2026 থেকে প্রায় প্রতিদিনই ক্রুজ রয়েছে এই দুই জায়গায় যাওয়া ও আসার জন্য। ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর ক্রুজে যাওয়ার জন্য বোর্ডিং টাইম রয়েছে সকাল 9টায় এবং ডিপার্চার আছে সকাল 9:30টায়। কচুবেড়িয়া ঘাটে পৌঁছে দেবে সকাল 11:30টায়। কচুবেড়িয়া ঘাট থেকে যদি আপনারা ডায়মন্ডের দিকে আসতে চান, সেক্ষেত্রে বোর্ডিং টাইম রয়েছে আপনাদের 4:30 এবং ডিপার্চার টাইম আছে 5টা, মানে ওই ধরুন সন্ধ্যা 7টার দিকে। অফলাইন ও অনলাইন দুভাবে টিকিট পাওয়া যাবে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর। গঙ্গাসাগর থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত এক্সিকিউটিভের জন্য 1098 টাকা, প্রিমিয়ামের জন্য 898 টাকা এবং ইকোনমির জন্য 698 টাকা। এবং এগুলো অনলাইনেও কিন্তু আপনারা বুকিং করতে পারবেন। বুকিং লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং অনলাইনে অথবা যদি অফলাইনে টিকিট নিতে চান, সেক্ষেত্রে বিস্তারিত যোগাযোগ করার জন্য আমরা নিচেও কিন্তু কিছু নাম্বার দিয়ে দিচ্ছি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো যাত্রা, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা গঙ্গা, জয় কপিলমুনি।